আসসালামু তোমাদের সবাইকে স্বাগতম পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামিউল হোসেন শোয়েব, প্রভাষক পদার্থবিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আশা করি তোমরা সবাই এই মহামারীর অবস্থায় ভালোই আছো। তোমাদের সর্বদা মঙ্গল কামনা করি। তো দেখো, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। প্রথমেই ওই টপিকসে স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে আলোচনা করব। এরপরে স্কেলার গুণনের প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় আলোচনা করব স্কেলার গুণন সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। তাহলে প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি স্কেলার গুণন বা ডট গুণন আসলে কি। দেখো, যদি দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হয় তাহলে ওই গুণকে স্কেলার বা ডট গুণন বলা হয়। এখন কেন একে ডট গুণন বলা হয়, নিচে তার ব্যাখ্যা আছে। এখন দেখো, এই যে দুটি ভেক্টরে যে আমি গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি পাবো, তাহলে এই গুণফলে যে এই গুণনে যে গুণফল পাবো, এই গুণফলের মান ভেক্টর দুটির মান ও এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এই গুণকে ভেক্টর দুটির মাঝে একটি ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বলে এই গুণকে ডট গুণন বলা হয়। তাহলে মূলত ডট গুণন বলার কারণ কি, যে একটি ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই গুণনকে। গাণিতিকভাবে আমরা যখন প্রকাশ করব তখন ডট দিয়ে প্রকাশ করব, এই জন্য এই গুণনকে ডট গুণন বলা হয়। তাহলে ব্যাখ্যার মাধ্যমে এটা চলে আসবে। তাহলে দেখো, প্রথমে আমি ও এ দ্বারা একটি ভেক্টর পি নির্দেশ করলাম, ও বি দ্বারা আরেকটি ভেক্টর কিউ নির্দেশ করলাম এবং ধরে নিলাম এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা ডট গুণনের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারবো গাণিতিকভাবে p ডট কিউ ইজ ইকুয়াল টু মড অফ p ভেক্টর মড অফ q ভেক্টর cos থিটা। এখানে মড অফ p ভেক্টরের মান নির্দেশ করে, মড অফ q ভেক্টরের মান নির্দেশ করে, আর cos থিটা, এখানে থিটা হলো p ও q এর মধ্যবর্তী কোণ। তাহলে সংজ্ঞা অনুসারে p ভেক্টরের মান, q ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের cos এর গুণফল হলো p ডট q। বা এছাড়াও আমরা গাণিতিকভাবে এভাবেও লিখতে পারবো যে p ডট q ইজ ইকুয়াল টু pq cos থিটা ইজ ইকুয়াল টু qp cos থিটা। এখন দেখো, স্কেলার গুণন বা ডট গুণনের উদাহরণ কি হতে পারে। স্কেলার গুণন বা ডট গুণনের উদাহরণ হতে পারে কৃতকাজ, স্থিতিশক্তি, চৌম্বক ফ্লাক্স ইত্যাদি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কৃতকাজ কিভাবে স্কেলার গুণন বা ডট গুণনের উদাহরণ হতে পারে। তাহলে যাই, যেহেতু কৃতকাজ সম্পর্কে আমরা বিস্তারিত জানি ক্লাস 9-10 থেকে, সেহেতু কৃতকাজ নিয়ে আলোচনা করি। আমরা জানি কাজ ইজ ইকুয়াল টু বা কাজ সমান লেখা যায় বল গুণন বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পাবো w ইজ ইকুয়াল টু fs cos থিটা। এখানে f হলো বলের মান, s হলো সরণের মান, থিটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে লিখতে পারবো fs cos থিটা ইকুয়াল টু f ডট s। তাহলে দেখা যাচ্ছে যে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের যদি ডট গুণন করি আমরা, তাহলে আমরা কৃতকাজ পেয়ে যাই। এজন্যই কৃতকাজকে স্কেলার গুণনের উদাহরণ বলা হয়। এবার দেখো, স্কেলার গুণনের প্রয়োগ নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা কি করতে পারবো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য দেখো, চিত্রে ধরে নিলাম p ভেক্টর ও q ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা লিখতে পারবো p ডট q ইকুয়াল টু pq cos থিটা। তাহলে এখানে cos থিটা থেকে যদি আমরা থিটার মান বের করে নিই, তাহলে আমরা সহজেই বলতে পারবো যে p ও q এর মধ্যবর্তী কোণ কত। তাহলে সেক্ষেত্রে দেখো, আমরা লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স p ডট q ডিভাইডেড বাই pq। এখন এখানে এসে একটা আমরা সমস্যার সম্মুখীন হলাম যে এই p ডট q এর মান আমরা কিভাবে বের করব উপাংশ ভেক্টরগুলো থেকে। এটাও খুবই সহজ। তাহলে প্রথমে ধরে নেই pq দুটি ভেক্টর, যেখানে p ভেক্টর ইজ ইকুয়াল টু pxi pyj প্লাস pyj প্লাস pzk এবং q ভেক্টর ইজ ইকুয়াল টু qxi qyj এবং qzk। এখানে px py pz qx qy qz p ও q ভেক্টরের বিভিন্ন অক্ষ বরাবর উপাংশের মান। এখানে px হলো x অক্ষের উপাংশের মান, pz দ্বারা z অক্ষের উপাংশের মান, একইভাবে qy দ্বারা y অক্ষের উপাংশের মান নির্দেশ করে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, p ডট q যদি লিখি তাহলে লিখতে পারবো p ডট q ইজ ইকুয়াল টু দিস। এখন দেখো, এখানে যদি আমরা বীজগণিত থেকে আমরা যদি চিন্তা করি,
তাহলে এখানে তিনটি চলক, ধরি এটা এ বি সি, এক্স ওয়াই জেড, যদি আমি তিনটি চলক এ বি সি এর সঙ্গে এক্স ওয়াই জেড এর যদি আমি গুণ করি বীজগণিতের নিয়ম অনুসারে, তাহলে আমরা লিখতে পারবো, তাহলে প্রথমে কি করব, যে পি এক্স এর সঙ্গে আমি সবগুলোর গুণ করব। তাহলে পি এক্স এর সঙ্গে কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড এর যদি আমি গুণ করি, সেই ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল করতে হবে যে যেহেতু এখানে পি এক্স কিউ এক্স মান নির্দেশ করে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর পি ভেক্টরের মান পি এক্স, এক্স অক্ষ বরাবর কিউ ভেক্টরের মান কিউ এক্স। তাহলে এখানে আমরা যেহেতু আমরা আলোচনা করতেছি ভেক্টরের গুণন নিয়ে, তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে যে স্কেলার রাশির কখনো ভেক্টর গুণন হয় না। তাহলে এখানে পি এক্স কিউ এক্স বা যে উপাংশের মানগুলো আছে তাদের কোনো ভেক্টর গুণন নাই। তাহলে আমরা যদি পি এক্স আই এর সঙ্গে কিউ এক্স আই এর গুণ যদি ডট গুণন করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো পি এক্স কিউ এক্স আই ডট আই। কারণ এখানে কেন আমি ডট গুণন আই এবং আই এর মধ্যে লিখলাম, কারণ এখানে এখানে পি এক্স এর ক্ষেত্রে আইটা হলো ভেক্টর নির্দেশ করে, কিউ এক্স এর ক্ষেত্রে আইটাও ভেক্টর নির্দেশ করে, তাই এখানে ডট গুণন হবে আই ডট আই। একইভাবে পি এক্স কিউ ওয়াই হলে আই ডট জে, এখানে দেখো পি জেড কিউ ওয়াই লিখেছি, তাহলে সেক্ষেত্রে হবে কে ডট জে। এভাবে আমি কি করব, প্রথমে পি ভেক্টরের উপাংশগুলোর সঙ্গে কিউ ভেক্টরের উপাংশগুলো গুণ করে ফেললাম। এখন এখানে এসে আমরা আবার আরেকটা প্রশ্নের সম্মুখীন হলাম, যে এখানে আয়ত একক ভেক্টরগুলোর ডট গুণনের মান কি হবে। সেটাও খুবই সহজ, আমরা যদি ডট গুণনের গাণিতিক রূপ থেকে যদি ব্যাখ্যা করি বা গাণিতিক রূপের দিকে যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবো পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ কস থিটা। তাহলে একইভাবে আই ডট আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, তাহলে আই ডট আই ইকুয়াল টু লিখতে পারবো 1 ইনটু 1, কারণ আমরা জানি একক ভেক্টরের মান, প্রত্যেকটি একক ভেক্টরের মান 1 বা 1 একক। তাহলে সেই ক্ষেত্রে আমরা আই ডট আই ইজ ইকুয়াল টু লিখতে পারবো 1 ইনটু 1 ইনটু কস আই এবং আই ভেক্টরের মধ্যবর্তী কোণ। যেহেতু দুইটা আই ভেক্টরই ধনাত্মক এক্স অক্ষ একই দিকে ক্রিয়াশীল, তাই এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমরা কি পাবো, আই ডট আই ইজ ইকুয়াল টু 1, কারণ cos 0 ডিগ্রির মান 1, সেই ক্ষেত্রে আই ডট আই ইকুয়াল টু 1। আবার জে ডট জে ইকুয়াল টু একই 1 পাবো, কে ডট কে ইকুয়াল টু একই জিনিস পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি যে একই অক্ষ বরাবর একই দিকে ক্রিয়াশীল আয়ত একক ভেক্টরগুলোর ডট গুণের মান 1, অর্থাৎ আই ডট আই ইজ ইকুয়াল টু জে ডট জে ইজ ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। তাহলে কি হবে, যদি ভিন্ন ভিন্ন অক্ষের যদি উপাংশগুলোর ক্ষেত্রে বা ভিন্ন ভিন্ন অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরগুলোর মধ্যে যদি আমরা ডট গুণন করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আই ডট জে যদি আমরা নিই, তাহলে সেখানে দেখো একইভাবে আই এর মান 1, জে এর মান 1 বসালাম, কিন্তু এইখানে শুধু একটাই পার্থক্য, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কারণ এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক ওয়াই অক্ষের মানও 90 ডিগ্রি, ঋণাত্মক ওয়াই অক্ষের মানও 90 ডিগ্রি। একইভাবে ধনাত্মক জেড অক্ষের মানও 90 ডিগ্রি, ঋণাত্মক জেড অক্ষের মানও 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন অক্ষ বরাবর যদি আমরা আয়ত একক ভেক্টরগুলোর যদি আমরা স্কেলার গুণন বা ডট গুণন নেই, তাহলে সেই ক্ষেত্রে মানটা হয়ে যাবে 0। তাহলে খুবই সহজ হয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই এখন পি ডট কিউ এর মান উপাংশ ভেক্টর উপাংশ আকারে লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা পাবো পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। তাহলে আমাদের কোণ বের করার ক্ষেত্রে পি ডট কিউ এর আমরা অলরেডি পি ডট কিউ এর ক্ষেত্রে কিভাবে মান নির্ণয় করতে হয় তা আমরা নির্ণয় করে ফেললাম। এবার যদি আমরা এখন পি ভেক্টরের মান নির্ণয় করি, আমরা জানি পি ভেক্টরের মান রুট ওভার পি এক্স স্কয়ার প্লাস পি ওয়াই স্কয়ার প্লাস পি জেড স্কয়ার, এবং কিউ ভেক্টরের মান যদি নির্ণয় করি তাহলে আমরা পাবো রুট ওভার কিউ এক্স স্কয়ার প্লাস কিউ ওয়াই স্কয়ার প্লাস কিউ জেড স্কয়ার। এবং পূর্বে আমরা নির্ণয় করে ফেলেছি বা পূর্বে আমাদের নির্ণয় করা আছে পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি এক্স কিউ এক্স পি ওয়াই কিউ ওয়াই পি জেড কিউ জেড। তাহলে এখান থেকে সহজেই আমরা যদি এখন পি ডট কিউ পি কিউ এর মান বসিয়ে দিই, তাহলে আমরা থিটা সহজেই নির্ণয় করতে সক্ষম হব। এবার দেখো দ্বিতীয়, যদি আমরা আরেকটা চিন্তা করি যে ডট গুণনের দ্বিতীয় ব্যবহার কি হতে পারে। দ্বিতীয় ব্যবহার হলো আমরা ডট গুণন ব্যবহার করে সহজেই নির্ণয় করতে পারবো দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব কিনা। তাহলে প্রথমে আমরা কি করি ধরে নেই যে দুটি ভেক্টর পি কিউ পরস্পরের উপর লম্ব। তাহলে যদি পি কিউ ভেক্টর পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে থিটা ভ্যালু 90 যদি আমরা বসাই দিই, তাহলে বসাই দিলে কি হবে, বসাই দিলে আমরা পাবো পি ডট কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো, এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে দুটি ভেক্টর, যে কোনো দুটি ভেক্টর দেয়া আছে উপাংশ আকারে, তাহলে তাদের কি করব, ডট গুণন করব। যদি ডট গুণনের মান যদি 0 হয়, তাহলে বলতে পারবো আমরা যে পি ভেক্টর আর কিউ ভেক্টর পরস্পরের উপর লম্ব বা পরস্পর লম্ব। তৃতীয় আরেকটি ব্যবহার
আমাদের এই বইয়ে তোমাদের ডট গুণনের জন্য, সেটি হলো একটি ভেক্টরের দিক বরাবর অন্য একটি ভেক্টরের মান নির্ণয় বা লম্ব অভিক্ষেপ নির্ণয়। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে দুটি ভেক্টর ধরে নিলাম পি কিউ। তাহলে তোমাদের লম্ব অভিক্ষেপ নির্ণয় করার সময় তোমার যেই ভেক্টরের লম্ব অভিক্ষেপ অন্য ভেক্টর বরাবর নির্ণয় করবে, তোমাকে প্রথমে খেয়াল করতে হবে যে ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করবে সেই ভেক্টর থেকে অন্য ভেক্টরের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে চাই পি ভেক্টর বরাবর, তাহলে আমরা কি করব, কিউ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে পি ভেক্টরের উপর একটি লম্ব টানবো, যেটা চিত্রে দেখো লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে দেখো এই চিত্রে ওএম অংশটি কিউ ভেক্টরের একটি উপাংশ যেটি পি ভেক্টর বরাবর। তাহলে আমরা যদি এই কিউ ভেক্টরের ওএম অংশের যদি মান যদি আমরা উপাংশ ভেক্টর থেকে বের করতে চাই, তাহলে আমরা পাবো কিউ কস থিটা। তাহলে এখানে কিউ কস থিটা হলো কিউ ভেক্টরের মান পি ভেক্টরের উপরে, এজন্য কিউ কস থিটাকে বলা হয় পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এখান থেকে আমরা কিউ কস থিটার মান কিভাবে নির্ণয় করব, কিউ কস থিটা ইকুয়াল টু পি ডট কিউ ডিভাইডেড বাই পি। কারণ আমরা জানি পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা, তাহলে সহজেই আমরা ডট গুণন থেকে কিউ কস থিটার মান যদি নির্ণয় করি, তাহলে আমরা বলতে পারবো এটি পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। একইভাবে যদি আমি কিউ ভেক্টরের উপরে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে চাই, তাহলে একইভাবে আগের মতোই কি করতে হবে, পি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে একটি আমার লম্ব অঙ্কন করতে হবে কিউ ভেক্টরের উপরে। তাহলে সেটির মান হবে পি সাইন পি কস থিটা। তাহলে পি কস থিটাকে আমরা হলো কিউ ভেক্টর বরাবর পি এর লম্ব অভিক্ষেপ। তাহলে পি কস থিটা ইকুয়াল টু পি ডট কিউ বাই কিউ। তাহলে এখানে যদি আমি সহজ টেকনিক মনে রাখি, বা সহজ মনে রাখার টেকনিক হলো, যেই ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করব সেই ভেক্টরের কস থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের জন্য গাণিতিক সমস্যাগুলি সমাধান করা বড় সহজ হয়ে যাবে, বা এমসিকিউ তে সহজেই আনসার করতে পারবে। মনে রাখবে যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা। তাহলে এবার দেখো কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। প্রথমে একটি উদ্দীপক নিলাম, পি কিউ আর তিনটি ভেক্টর যাদের উপাংশগুলো দেয়া আছে, এবং এখানে আর ভেক্টরে খেয়াল করো যে আর ভেক্টরে ওয়াই অক্ষের উপাংশের মানটা অজানা, একটা অজানা চলক দেয়া আছে। তাহলে প্রথম প্রশ্ন, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এখন দেখো যদি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কাছে কিন্তু সূত্র কিন্তু অলরেডি আছেই। আমরা ধরে নিলাম যে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সেটা যদি হয়, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারবো পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা। এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারবো cos ইনভার্স পি ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ। তাহলে এখানে যেহেতু পি ভেক্টরের উপাংশগুলো দেয়া আছে, কি ভেক্টরের উপাংশগুলো দেয়া আছে, তাহলে সহজে আমি পি ডট কিউ এর মান নির্ণয় করতে পারবো। তাহলে পি ডট কিউ ইকুয়াল টু পাবো 16। কারণ তোমরা খেয়াল করো এখানে পি এক্স এর মান 5, পি ওয়াই এর মান 3, পি জেড এর মান 1, কিউ এক্স এর মান 1, কিউ ওয়াই এর মান হলো 3, আর কিউ জেড এর মান 2। তাহলে যদি বসিয়ে দাও, তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে পি ডট কিউ এর মান 16। একইভাবে পি ভেক্টরের মান পাবে √35, কিউ ভেক্টরের মান পাবে √14। এখন যদি এই মানগুলো আমি সব বসিয়ে দিই বা থিটার ইকুয়েশন যদি পুট করি, তাহলে পেয়ে যাব থিটার মানটা 43.71 ডিগ্রি। তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 43.71 ডিগ্রি। তাহলে এখন খুব সহজেই যে কোনো দুনিয়ার যে কোনো ভেক্টর দেয়া থাক, আমরা তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে সক্ষম হব। এবার দেখো এই একই উদ্দীপক থেকে দ্বিতীয় কি কোশ্চেন হতে পারে? দ্বিতীয় কোশ্চেন হতে পারে পি ও আর পরস্পর লম্ব হতে পারবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে আমরা যদি ধরে নিই যে পি ভেক্টর পি ভেক্টর আর ভেক্টর পরস্পরের উপর লম্ব, তো লম্ব ধরে নিয়ে আমি সিদ্ধান্ত দেবো যে আসলে লম্ব হওয়া সম্ভব কিনা। তাহলে লম্ব যদি হয়, ধরে নিই যে পি ভেক্টর আর ভেক্টর পরস্পরের উপর লম্ব, তাহলে আমরা কি লিখতে পারবো পি ডট আর ইজ ইকুয়াল টু 0। তাহলে পি ডট আর ইকুয়াল টু লিখবো পি এক্স আর এক্স প্লাস পি ওয়াই আর ওয়াই প্লাস পি জেড আর জেড। তাহলে এতে যদি মান বসিয়ে দেই, তাহলে এখানে দেখো পি এক্স এর মান 5, আর এক্স এর মান 2, তাহলে 5 * 2 10, পি ওয়াই এর মান 3, আর ওয়াই এর মান m, তাহলে 3m, পি জেড এর মান 1, আর জেড এর মান 7, তাহলে 7 * 1 7। তাহলে আমরা পেলাম 10 + 3m + 7 = 0। এখান থেকে যদি আমরা বের করি, তাহলে m এর মানটা পেয়ে যাই -17/3। তাহলে দেখা যাচ্ছে যে যদি এমন প্রশ্ন থাকে যে দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হতে পারবে কিনা, সেই ক্ষেত্রে কোনো একটি ভেক্টর যদি একটি অজানা চলক দেয়া থাকে, তাহলে ওই চলকের মান পরিবর্তন করে তাদেরকে আমরা কি করতে পারবো, বা নির্দিষ্ট একটা মানের জন্য আমরা ভেক্টর দুটিকে লম্ব করতে পারবো।
তাহলে এই উদ্দীপকের ক্ষেত্রে আমরা দেখছি যে যদি m এর মান -17/3 বসিয়ে দিই বা m এর পরিবর্তে যদি -17/3 বসাই, তাহলে দেখা যাচ্ছে যে ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব হবে। তাহলে সিদ্ধান্ত দিব যে m এর মান এত হলে p ও r পরস্পরের উপর লম্ব হবে। একইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে q ও r ভেক্টর পরস্পর লম্ব হতে পারবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। ঠিক একইভাবে তোমরা p ভেক্টরের জায়গায় q ভেক্টর নিয়ে অঙ্কটা করে ফেলবে। এবার দেখো ওই একই উদ্দীপক থেকে যে আমরা আবার প্রশ্ন তৈরি করি, আসতে পারে এরকম যে q ভেক্টরটি x অক্ষ নাকি y অক্ষের সাথে বেশি কোণ উৎপন্ন করবে। এখন তোমাদের মাথায় প্রথমেই প্রশ্ন চলে আসছে যে আমি একটা অক্ষের সঙ্গে কিভাবে একটা ভেক্টরের কোণ নির্ণয় করব। তাহলে একটা অক্ষের সঙ্গে যদি একটা ভেক্টরে আমি কোণ নির্ণয় করতে চাই, তাহলে প্রথমেই তোমার মাথায় রাখতে হবে যে কোনো একটা অক্ষকে আমরা কোন ভেক্টর দ্বারা নির্দেশ করি। আমরা দেখো আয়ত একক ভেক্টরের সংজ্ঞা থেকে আমরা জানি যে x অক্ষকে আমরা i ভেক্টর দ্বারা, y অক্ষকে j ভেক্টর দ্বারা এবং z অক্ষকে k ভেক্টর দ্বারা প্রকাশ করি। তাহলে দেখা যাচ্ছে যে q ভেক্টরের সঙ্গে যদি আমি i ভেক্টরে অর্থাৎ i একক ভেক্টরে যদি আমি আয়ত একক ভেক্টরে যদি আমি কি করি, ডট গুণন করি, তাহলে সহজেই আমি x অক্ষের সঙ্গে q ভেক্টরের কোণ নির্ণয় করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, q ভেক্টর x অক্ষের কোণকে আমি যদি থিটা x দ্বারা লিখি, তাহলে থিটা x এগুলো আমি লিখতে পারবো cos ইনভার্স q ডট i ডিভাইডেড বাই q ভেক্টরের মান i ভেক্টরের মান ইজ ইকুয়াল টু cos ইনভার্স qx বাই q। এখন qx বাই q কিভাবে আসলো দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তাহলে q ডট i যদি লিখি আমি, তাহলে q ডট i ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, qxi। তাহলে q এর যদি q ভেক্টরের মানটা বসাই, তাহলে দেখো qxi qyj qzk ডট i ভেক্টর। তাহলে দেখো এখানে শুধু কি হবে, আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে একই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টরগুলোর ডট গুণনের মান কত হবে, 1 হবে, আর ভিন্ন ভিন্ন অক্ষ বরাবর ডট গুণের মান হবে 0। তাহলে সেই ক্ষেত্রে দেখো যদি i ভেক্টরের সঙ্গে আমি এদের গুণ করি, তাহলে শুধু qx ই পাচ্ছি, বাকিগুলো 0 হয়ে যাচ্ছে। এজন্য আমরা q ডট i ইকুয়াল টু পাবো qx। মানে qx এর মান কত, 1, এজন্য দেখো লিখেছি 1। আর q ভেক্টরের মান তো আমরা আগেই নির্ণয় করে ফেলেছিলাম যে q এর মান হলো 14। এখন যদি মান বসিয়ে দিই, তাহলে থিটা x ইকুয়াল টু আমরা পাবো 74.5 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে q ভেক্টর x অক্ষের সঙ্গে 74.5 ডিগ্রি কোণে আনত থাকবে। একইভাবে যদি আমি q ভেক্টরের y অক্ষের কোণকে যদি থিটা y ধরি, তাহলে থিটা y ইকুয়াল টু আমরা খুব ইজিলি লিখতে পারছি cos ইনভার্স qy বাই q। এখন আমি এই q ডট j লিখলাম না, কারণ কি আমরা জানি যে q ডট j করলে আমরা শুধু qy পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো থিটা y ইজ ইকুয়াল টু cos ইনভার্স 3/14। এখন 3 কেন লিখলাম, কারণ এখানে দেখো উদ্দীপকে দেখো qy এর মান হলো 3। তাহলে যদি আমরা কোণের মান নির্ণয় করি, তাহলে থিটা y ইজ ইকুয়াল টু পেয়ে যাব 36.9 ডিগ্রি। তাহলে এখন প্রশ্নে কি ছিল যে q ভেক্টরটি x অক্ষ না y অক্ষের সাথে বেশি কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা উত্তর থেকে দেখছি যে q ভেক্টরটি x অক্ষের সঙ্গে বেশি কোণ উৎপন্ন করবে বা বেশি কোণে আনত থাকবে। এরপরে দেখো এখান থেকে তোমরা আরো প্রশ্নের সম্মুখীন হতে পারো যে p ভেক্টর বরাবর q এর লম্ব বিক্ষেপ বা q ভেক্টর বরাবর p ভেক্টর লম্ব বিক্ষেপ নির্ণয় করো, বা এটা বলতে পারে তোমার p ভেক্টর বরাবর q ভেক্টরের মান বা q ভেক্টর বরাবর p ভেক্টরের মান। এই কথাটাকে ঘুরায় আবার এইভাবে বলা যেতে পারে p ভেক্টরের দিকে q ভেক্টরের মান, q ভেক্টরের দিকে p ভেক্টরের মান। এই সবগুলোর কথার মিনিং কিন্তু একটাই, যে একটা ভেক্টর বরাবর আরেকটা ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে লম্ব বিক্ষেপ নির্ণয় করার জন্য কি করতে হবে, যদি p ভেক্টর বরাবর q ভেক্টর বিক্ষেপ নির্ণয় করি, তাহলে q cos থিটার মান নির্ণয় করতে হবে। আর q ভেক্টর বরাবর যদি p এর লম্ব বিক্ষেপ নির্ণয় করি, তাহলে p cos থিটার মান নির্ণয় করতে হবে। যেটা অলরেডি আমরা যে অঙ্কগুলো করলাম, যদি তোমরা বুঝে থাকো তাহলে সহজেই নির্ণয় করতে পারবে। এই জন্য তোমাদের হোমওয়ার্ক আকারে দিয়েছি, যাতে তোমাদের বাসায় কিছু প্র্যাকটিস হয়। তো এই মোটামুটি আজকের আলোচনা ছিল। তাই শেষ করার আগে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।